হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর প্ল্যান্ট অ্যানাটমি নিয়ে আলোচনা করছি এবং লাস্ট কতগুলি ভিডিও আপলোড হয়েছে যেখানে কিন্তু আমরা টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট ভিডিওতে আমরা সেকেন্ডারি গ্রোথ, উদ্ভিদের গৌণ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা স্টেপ পেরিয়ে আমরা টিস্যু সিস্টেমে ঢুকছি। তার মানে আমরা যখন প্রথমেই শুরু করেছি বারবার বলে আসছি যে সেল থেকে টিস্যু আর টিস্যু থেকে হয় টিস্যু সিস্টেম। তার মানে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এতক্ষণ পর্যন্ত এই কটা ভিডিওতে আমরা টিস্যু পড়ছিলাম আর তারপরে তারও পরবর্তীটি কমপ্লেক্স স্ট্রাকচার আমরা ঢুকতে চলেছি যাকে আমরা টিস্যু সিস্টেম বলছি। কীরকম ব্যাপার? সেটা হলো উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে একই রকমের কিছু টিস্যু যখন প্রায় মানে একসঙ্গে কিছু ফাংশন রোল প্লে করছে তখন তাকে বলা হচ্ছে টিস্যু সিস্টেম। মানে একাধিক টিস্যু এক জায়গাতে এসে এরপর কাজ করতে শুরু করছে, যখন তাকে আমরা টিস্যু সিস্টেম বলছি। একটা উদ্ভিদের ক্ষেত্রে 3 রকমের টিস্যু সিস্টেম আছে। খুব ভালো করে বোঝার আছে ব্যাপারগুলো, গোটাটাই কনসেপচুয়াল ব্যাপার। এমন নয় যে 11-এ প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, ব্রড কোশ্চেন কিচ্ছু আসবে না। যা আসবে ভেতর থেকে শর্ট কোশ্চেন, আর যত শর্ট কোশ্চেন তত ঝামেলা বেশি তুলনামূলক, কারণ শর্ট কোশ্চেন মানে একটু ব্যাপারগুলো সম্পর্কে জানতে হয়। বিষয় হলো যে একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের রিজিয়ান পাবো, সেই রিজিয়ানগুলোকে নিয়ে আমাদের এখানে বিষয়বস্তু। একটা উদ্ভিদের রুট হতে পারে, স্টেম হতে পারে, লিফ হতে পারে, সেটা একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে। এই এতগুলো অপশন রয়েছে, মানে 6টা অপশন রয়েছে: রুট, স্টেম, লিফ, তার আবার মোনোকট এবং ডাইকট। তার মানে 6টা অপশন রয়েছে। তাদের সেকশনাল ভিউ কেমন কেমন হয় সেগুলো বুঝতে গেলে আগে আমাকে এই বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ কার কোনটা আছে কোনটা নাই সেগুলো বুঝতে গেলে এই ওভারঅল আউটলাইনটা আমাদের আগে মাথায় ঢুকাতে হবে। কারণ এরপরেই আমরা ওই 6 জনার সেকশনাল ভিউ চলে যাব, দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে। তার মানে রুট, লিফ, স্টেম, মোনোকট, ডাইকট সবারই সেকশনাল ভিউ করলে কেমন কেমন আসে সেগুলো বুঝতে পারবো। আর সেগুলো বুঝতে গেলে আমাকে আপাতত এই জিনিসগুলো বুঝতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এই টিস্যু সিস্টেমের মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো পরবর্তীতে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি, যেটা আমাদের জন্য টু মাচ ইম্পর্টেন্ট না, 18 নম্বরের কোশ্চেন ক্লাস 11 থেকে আসে প্ল্যান্ট ফিজিওলজি, এবং নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। সেখানে গিয়ে যেহেতু প্ল্যান্ট পড়ছেন মানে বটানি পড়ছেন, তাহলে এখানে বটানি পার্টি পড়ানো হচ্ছে। তাহলে এই যে টিস্যু সিস্টেম পড়ছি, এই সিস্টেমগুলোর সম্পর্কে জ্ঞান না থাকলে ফিজিওলজি সম্পর্কে বোঝা অনেকটা চাপ হয়ে যাবে। অনেক কিছু আসবে যেগুলো এখানে বলে রাখবো বলে আর তখন গিয়ে আর বলবো না। সেই জন্য এই জায়গাগুলো এখন থেকে কিছুটা হলেও বুঝে নিতে হবে। ওকে, দেখো 3 রকমের জায়গায় আলোচনা করছি। খুব সহজভাবে বলতে গেলে একটা যে কোনো কিছুর, আমি যদি এটা কাণ্ডের ক্ষেত্রেই বলছি, একটা পাতার ক্ষেত্রেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। একটা কাণ্ডের ক্ষেত্রে বলছি 3 রকমের টিস্যু সিস্টেম রয়েছে। একটাকে বলছি এপিডার্মাল টিস্যু সিস্টেম, একটা বলছি গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর একটা বলছি ভাস্কিউলার টিস্যু সিস্টেম। কীরকম? এপিডার্মিস তৈরি করেছে যা দিয়ে, এপিডার্মিসের ক্ষেত্রে যা যা ব্যাপার স্যাপার রয়েছে সেগুলোকে আমরা পড়বো এপিডার্মাল টিস্যু সিস্টেমে। মানে সেটা এপিব্লেমাও হতে পারে, এপিডার্মিস মানে সেখানে এপিব্লেমাও হতে পারে, মানে স্টেম বা রুট যারই হোক না কেন, আলটিমেট বলছি যে তার আউটার লেয়ারে যে সমস্ত ঘটনা ঘটছে বা আউটার লেয়ারে যা যা আছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়বো এপিডার্মাল টিস্যু সিস্টেমে। তার আবার 2-4টে জিনিস আগে থেকে পড়াও আছে আমাদের, মানে 2-একটা ভিডিওতে আগেই পড়েছি আমরা। এরপর পুরনো ছবি আমরা সেকেন্ডারি গ্রোথ পড়ার সময় বলেছিলাম। তাহলে এই অংশটা, এটা আবার যদি রুটের ক্ষেত্রে হয় তাহলে আবার এরকম ঘুরে যাবে, সেসব নিয়ে পড়ার আলোচনা হবে। মানে স্টেমের ক্ষেত্রে যেমন আমরা সরু মুখটা ভেতর দিকে দেখছি, রুটের ক্ষেত্রে আবার সরু মুখটা বাইরে দিকে দেবো, সেসব বিষয় আলাদা। আমরা বলতে চাইছি যে এই অংশটা হলো ভাস্কিউলার বান্ডিল, নালিকা বান্ডিল, জাইলেম ফ্লেম দিয়ে তৈরি, জাইলেম ফ্লেম এবং ক্যাম্বিয়াম যদি থাকে, এই নিয়ে তৈরি হয় নালিকা বান্ডিল, যেটা আমরা এখানে পড়বো ভাস্কিউলার টিস্যু সিস্টেম। তার মানে কি হলো, আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম যেখানে বলেছি এই অ্যারোটা, মানে জাস্ট এপিডার্মিসটা নিয়ে আলোচনা করব। ভেতরে ভাস্কিউলার টিস্যু সিস্টেম যেখানে আমরা ভাস্কিউলার বান্ডিল নিয়ে আলোচনা করব। বাকি যা পড়ে রইলো সব গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তো আমরা পরপর যাব, অত চাপ নেওয়ার দরকার নেই, পরপর আমরা আলোচনা করব। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে। আমরা এপিডার্মিস বলতে ভিতরের অংশটা মুছে দিচ্ছি, আপাতত দরকার নেই। আশা করি বুঝে গেছো আমরা কী কী পড়বো। মানে ভিতরে বাইরে যা যা পড়ে থাকলো সব কিন্তু আলটিমেট গ্রাউন্ড টিস্যু সিস্টেম আসবে।
তো আমরা ভাজক কলার শ্রেণীবিভাগেও সেই প্রথম দিন থেকে তাই পড়ে আসছি মোটামুটি। বাইরের রিজিয়ান তৈরি করবে এপিব্লেমা, বা আমরা পড়েছিলাম না ওই বাইরের রিজিয়ান তৈরি করবে একটা ভাস্কুলার বান্ডিল তৈরি করবে, আর বাকি অংশটা একজন তৈরি করবে, সেই ব্যাপারগুলো রয়েছে। যদি কারোর এপিডার্মিস দেখি আমরা, তাহলে এই রকমের ডাম্বেল শেপের এরকমের সেল দিয়ে আমরা এপিডার্মিস করে দিই। ওকে, তো এপিডার্মাল সেল সম্পর্কে 2-4টে কথা প্রথম দিকেই বলতে হবে। সেটা হলো সিঙ্গেল লেয়ার্ড। সব সময় কিন্তু এপিডার্মিস বা এপিব্লেমা যেই হোক সে কিন্তু সিঙ্গেল লেয়ার্ড হয়। দেখো আমরা যেহেতু টিস্যু সিস্টেম পড়ছি সেজন্য আমরা একাধিক জিনিসকে লিখেছি। সেটা হতে পারে এপিডার্মাল সেলস হতে পারে, সেটা হতে পারে এপিডার্মাল ক্যাভিটি হতে পারে, সেটা এপিডার্মাল আউটগ্রোথ হতে পারে। এই আউটগ্রোথগুলো নিয়ে আমরা অলরেডি আগে আলোচনা করেছি, বলছি আমরা, বুঝতে পারবে। তো আমরা প্রথমে এপিডার্মাল সেল কেমন কেমন হতে পারে সেই সম্পর্কে একটু কথা বলে নেব। সেটা হলো এপিডার্মিস সিঙ্গেল লেয়ার্ড এবং প্যারেনকাইমাটা সেল। এটা আমরা আগে প্যারেনকাইমা পড়ার সময় পড়েছি। এটা রুটের ক্ষেত্রে যদি হয় তাহলে এপিডার্মিস যেমন বলছি তেমনই বলবো, আর যদি রুটের ক্ষেত্রে হয় তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে এপিব্লেমা। নর্মাল সেল, তার মধ্যে প্যারেনকাইমাটাস টিস্যু যেহেতু, তো তার ক্ষেত্রে কিন্তু একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকছে, এবং ম্যাক্সিমাম টাইম টেন্ডেন্সি এরকম যে নিউক্লিয়াসটা একটা সাইডে, মানে সেলটার একটা সাইডে ঘেঁষে থাকে, সাইটোপ্লাজমটা বাকি জায়গাটা জুড়ে থাকে, মানে নিউক্লিয়াস মাঝামাঝি অবস্থানে থাকে না, একটা সাইডে থাকে। এপিডার্মাল সেলের একটা বৈশিষ্ট্য। আর বিষয় হলো যে এপিডার্মাল সেল যদি এটা মানে মনোকটের ক্ষেত্রে লিফ হয়, কোনো জায়গায় দেখা যায় কি মনোকটের যে লিফ, মানে একবীজপত্রীদের উদ্ভিদের যদি পাতা বলি, তাহলে পাতার যে এপিডার্মিস রয়েছে আপার অথবা লোয়ার, এটা আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস রয়েছে, তার আবার কেউ কোনো সেল ফুলে যায়, এরকম ফুলে যায়, নর্মাল সেল থেকে অনেক ফোলা মতো হয়, যাদেরকে বুলিফর্ম সেল বলা হয়। 2 নম্বরের কোশ্চেন 11-এর জন্য বুলিফর্ম সেল কি, তার মানে এখানে আলাদা করে লিখছি আমরা বুলিফর্ম সেল। এটা পাতার ক্ষেত্রে দেখা যায়, কাণ্ডের ক্ষেত্রে নয়। পাতার ক্ষেত্রে, তাও আবার একবীজপত্রী কাণ্ডের পাতার ক্ষেত্রে মেনলি এই ধরনের কিছু, মানে সব সেল না, মাঝে মাঝে কেউ এরকম ফুলে গেছে। কাজ কি? জল স্টোর করে রাখা। বুলিফর্ম সেলের কাজ হলো জল স্টোর করে রাখা। তো এই ধরনের সেলও কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা এপিডার্মাল সেলের মধ্যেই পাচ্ছি। তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা এপিডার্মাল সেলে আলোচনা করতে হচ্ছে, খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এরপর আমরা যেটা বলবো যে এপিডার্মাল ক্যাভিটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এপিডার্মাল ক্যাভিটিতে কি হয়, এটা আমাদের পরবর্তীতে লাগবে। সেটা হলো যে আমরা স্টোমাটার নাম শুনেছি, স্টোমাটা বা পত্ররন্ধ্র এখানে হবে। এখানে লেন্টিসেলের কথা পড়তে হবে। এখানে কিউটিকলের কথা অ্যাকচুয়ালি পড়তে হয় না, সেটা আউটগ্রোথের জায়গাও বলে দেবো একবার জাস্ট, যদিও কিউটিকল আউটগ্রোথ নয়। এখানে হাইডাথোড পড়তে হবে। হাইডাথোড নিয়ে আগের ভিডিওতে আমরা একবার আলোচনা করেছি। হাইডাথোড বা জলপত্ররন্ধ্র, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে, একটু ভালো করে শুনবে এগুলো। স্টোমাটা বা পত্ররন্ধ্র, বাংলাতে রয়েছে পত্ররন্ধ্র, মানে পাতার মধ্যে কিছু ছিদ্র। এখন এই পাতাটা এইরকম ভাবলে হবে না, এরকম ভাবতে হবে। এই পাতাটা অ্যাকচুয়ালি এরকম আছে, যার উপর দিকটা বলছি আমরা আপার এপিডার্মিস, নিচের দিকটা বলছি লোয়ার এপিডার্মিস। তাহলে এই অংশগুলো দেখে হয়তো ভাববে যে কিনারা, পাতার কিনারা নয়, কিন্তু এটা পাতাটা যদি বোর্ডটাকে আমরা তুলতে পারি তাহলে এটা উপরের দিকে ত্বক আর নিচের দিকে ত্বক আছে। পাতাটা চ্যাপ্টা পাতা, তার অংশটা এখানে বোঝানো হচ্ছে। তার মানে পাতাটা যদি আমরা স্টোমাটা বা পত্ররন্ধ্র আঁকি, তাহলে শুধু কিনারাটাই নয়, আমরা মাঝে মাঝে বসিয়ে দিতে পারি। সেরকমই বলতে চাইছি যে এখানে কিন্তু আমরা মাঝে মাঝে এখানে বসিয়ে দিতে পারি, যেগুলো স্টোমাটা। তো এরকম দেখালে অসুবিধা হবে। আগে আমরা এই যেমন আঁকছি সেই রিজনে এঁকে নিচ্ছি, তারপরে আমরা সেই জায়গায় আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো বলতে চাইছি আমরা যে এরকম যেমন এপিডার্মাল সেল রয়েছে তেমন রয়েছে, কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায়, সেটা ডিপেন্ড করছে কী ধরনের গাছ, মাঝে মাঝে কিছু জায়গায় এই ধরনের স্টোমাটা তৈরি করেছে।
কীরকম আমরা একটু বড় করে এঁকে বোঝার চেষ্টা করব। স্টোমাটা নিয়ে ডিটেলসে আমাদের আলোচনা হবে, যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ স্টোমাটার গঠন শুধু না, শুধু স্টোমাটার ভিতর থেকে যে মানে অ্যাকচুয়ালি স্টোমাটাল ওপেনিং ক্লোজিং থিওরি আছে বিভিন্ন রকম, সেখান থেকে 3 নম্বরের কোশ্চেন থাকে, 5 নম্বরের কোশ্চেন থাকে। তার মানে স্টোমাটা নিয়ে কত ভালো করে পড়তে হবে বুঝতেই পারছো। এই সেলগুলো এই সেলগুলোকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। তাহলে দুটো গার্ড সেল রয়েছে। গার্ড সেলের ক্ষেত্রে জেনারেলি ব্যাপারটা হলো যে গার্ড সেলের ভিতর দিকের যে লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো তুলনামূলকভাবে অনেক চওড়া হয়, বাইরের দিকে লেয়ারগুলো অনেক পাতলা হয়। এই গার্ড সেলের পাশে মানে অ্যাকচুয়ালি দুটো গার্ড সেল তৈরি করেছে স্টোমাটাকে বা জলপত্র, মানে সরি পত্ররন্ধ্র। খুব ভালো করে বুঝবে, কিন্তু মন না থাকলেও বুঝতে হবে, কিছু করার নেই। এর পাশে রয়েছে সাবসিডারি সেল, এই সাবসিডারি সেলগুলো গার্ড সেলের সঙ্গে কি অ্যাঙ্গেলে রয়েছে তার উপর ডিপেন্ড করে স্টোমাটার বিভিন্ন রকম ভাগ হয় মানে বিভিন্ন ফ্যামিলিতে, উদ্ভিদের যে বিভিন্ন ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টোমাটা দেখা যায়। যেমন র্যানানকুলেসি টাইপ, ক্রুসিফেরি টাইপ, এই ধরনের বিভিন্ন রকমের স্টোমাটাল টাইপ হয়। খুব ভালো করে শুনবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি এরকমভাবে যে এটা যদি একটা পাতার অংশ হয় তাহলে আমরা বলতেই পারি আবারও কিছু দূরে গিয়ে একটা, এটা যদি পাতার একটা পোর্শন হয়, চ্যাপ্টা পোর্শন, তাহলে এখানে আবারও একটি আমরা যদি গার্ড সেল দিয়ে একটা স্টোমাটা এঁকে দিই, তাহলে বলতে চাইছি যে আশেপাশে সেল কিন্তু রয়েছে এখানে সাবসিডারি সেল হিসাবে। তার মানে এই সেলগুলো রয়েছে। আমি একটু জায়গা জুড়ে বোঝানোর চেষ্টা করছি। তার মানে তুমি চ্যাপটা পাতার উপরের ত্বকে কিংবা নিচের ত্বকের কথা ভাবো। কেন উপর ত্বক নিচের ত্বক বলছি? যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা হয়, মানে ডাইকটের ক্ষেত্রে হয়, তাহলে স্টোমাটা কিন্তু শুধুমাত্র নিচের দিকে লোয়ার এপিডার্মিসে থাকে স্টোমাটা। আর যদি একবীজপত্রী বা মনোকটের হয় তাহলে লোয়ার এবং আপার দুটো এপিডার্মিসেই কিন্তু স্টোমাটা থাকে। মানে ওই সমাঙ্কপিষ্ট বিষমপিষ্ট পাতা এরকম শুনেছো, ঠিক আছে তোমরা? তো স্টোমাটা নিচের দিকে থাকছে কেন? তার কারণ কি? তার কারণ হলো স্টোমাটা হলো পাতার মধ্যে রন্ধ্র বা ছিদ্র। এখন সেই রন্ধ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে দুটো সমস্যায় পড়ে যাবে। এক, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, আর 2 নম্বর একটি সমস্যা, সেটা হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট। দুটো সমস্যা পড়বে। সেই জন্য নিচের দিকে ত্বকে তো রেখেছে সবাই, উপর দিকে ত্বকেও কেউ রেখেছে, মানে মনোকটের ক্ষেত্রে উপর দিকে ত্বকেও রেখেছে। কেন বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্ভাবনা? কারণ আমরা শীতকালে দেখি যে রাস্তার ধারে গাছগুলোতে কী পরিমাণ ধুলো পড়ে, কী পরিমাণ ধুলো জমে গাছের পাতায়। তাহলে সেই যদি পাতার গাছায় এত ধুলো পড়ে তাহলে পত্ররন্ধ্র তো সব বন্ধ হয়ে যাবে। তাহলে গাছ তখন কিভাবে এই মেকানিজমগুলোকে চালাবে? সেই জন্য কিছু গাছের ক্ষেত্রে দেখবে গাছের গোড়ায় নয়, গাছের একদম উপর থেকেই জল দিতে শুরু করে, বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় অনেক সময় মানে ট্যাঙ্কার নিয়ে এসে গাছের পাতাগুলোকেও ধুয়ে দেয়, গোটা গাছও ধুয়ে দেয়। ভালো মিউনিসিপ্যালিটি এরিয়া হলে গাছের পাতাও ধোয়। হ্যাঁ, শুধু দেখতে সুন্দর লাগার জন্য নয়, গাছ তার ফিজিওলজি প্রায় বন্ধ হতে বসেছে স্টোমাটা মানে বন্ধ হওয়ার কারণে। আমাদের বাড়ির যখন গাছগুলোতে জল দিই দেখবে বাবা মা অনেক সময় গাছের উপর থেকেই জল দিতে শুরু করেছে। গোড়ায় জল দিলেই তো কাজ মিটে যায়। উপর থেকে দেওয়া মানে গাছটাকে ধুয়ে দেওয়া মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন লাগা নয়, ধুয়ে দেওয়া মানে কিন্তু স্টোমাটাগুলোকে খুলে দেওয়া। ওকে, মানে স্টোমাটাগুলো পরিষ্কার করে দেওয়া। যাই হোক, তো তাহলে এই জায়গাটা মানে আশা করি বুঝতে পারছো, যেটা কিন্তু গোটা সারফেসে আমরা আঁকতে পারি, এটা আগে বুঝতে হবে ভালো করে। যে কিনারা যদি বুঝে নাও তাহলে কিন্তু মাথাতে প্রথমেই গন্ডগোল শুরু হয়ে গেল। কিনারা না, উপর দিকের পাতাটা বোঝানো, মানে পাতার উপর দিকের পোর্শনটা বোঝানোর চেষ্টা করা চলছে। এবার উপর দিকে যদি পাতাটা হয় তাহলে এরকম হবে, তার কিছুটা থিকনেস আছে, কিছুটা সেল আছে। আমরা সেলের ক্ষেত্রে উপর দিকে লম্বা সেল আঁকি, যাকে আমরা প্যালিসেড প্যারেনকাইমা বলি। নিচের দিকে গোল সেল আঁকি, যাকে আমরা স্পঞ্জি প্যারেনকাইমা বলি। যদি দ্বিবীজপত্রী হয়, একবীজপত্রী হলে একই রকমের হবে, পরে আলোচনা হবে ওই নিয়ে। আমরা বলতে চাইছি যে এই জায়গায় কিন্তু একটা ক্যাভিটি আছে। তার মানে এই যে স্টোমাটা রয়েছে তার পিছন দিকে, যদি বোর্ডে এখানে যা বলে এটা পাতার এটা ত্বক, তাহলে এর পিছন দিকে আছে, ওইদিকে পিছনে আছে। আর যেহেতু আমরা 2D আঁকছি এখানে, তাহলে সেই জন্য আমরা নিচের দিকের আঁকছি। তো তার আশেপাশে সেল আছে, তার আশেপাশে বিভিন্ন রকম সেল আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। বলতে চাইলাম যে এখানে একটা ক্যাভিটি আছে, যাকে বলা হয় সাবস্টোমাটাল ক্যাভিটি।
খুব ভালো করে মন দিয়ে শুনবে, ফিজিওলজিতে লাগবে, আমি তখন আর বলবো না। এটাকে বলা হয় সাবস্টোমাটাল ক্যাভিটি। কেন আছে? গাছ অ্যাকচুয়ালি কী হয়, গাছের আশেপাশে থেকে যত এক্সেস জল, সেই এক্সেস জলগুলোকে নিয়ে এসে এই জায়গাতে স্টোর করে, ক্যাভিটির মধ্যে স্টোর করে। গাছের প্রচুর প্রচুর পত্ররন্ধ্র আছে, তার প্রচুর প্রচুর সাবস্টোমাটাল ক্যাভিটি আছে, সেখানে নিয়ে গিয়ে স্টোর করে। এই জলগুলো স্টোর করে, এরপর যখন প্রচণ্ড রোদ হয় তখন পাতার উপরিত্বকটা গরম হয়ে যায়, আর গরম হলেই তার নিচের দিকে যে স্টোমাটাল ক্যাভিটি আছে, মানে সাবস্টোমাটাল ক্যাভিটি আছে, মানে নিচে তো সাবস্টোমাটাল ক্যাভিটি আছে, সেখানে জলগুলো অটোমেটিক বাষ্পীভূত হয়, জলগুলো তাপমাত্রা পেয়ে বাষ্পীভূত হয়, আর সেই বাষ্পগুলো আলটিমেট এই পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। এটা জেনারেল ফিজিওলজি। কিন্তু এই পাতার ওপেনিং এবং ক্লোজিং যে থিওরি, সেটা অনেক রকমের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমরা বলতে চাইছি যে পাতার ওপর এপিডার্মাল ক্যাভিটি থাকে, যার নাম স্টোমাটা। ওকে, আরও অনেক কিছু বলার আছে, এখানে আমরা ভিডিও লেন্থ বেশি বাড়াবো না, আমরা ফিজিওলজিতে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। লেন্টিসেল, আমরা আগের ভিডিওতে লেন্টিসেল নিয়ে কথা বলছিলাম, যখন সেকেন্ডারি গ্রোথ পড়ানো হচ্ছিল তখন আমরা লেন্টিসেলের কথা বারবার বলছিলাম, যে যেমন পাতার ক্ষেত্রে পত্ররন্ধ্রের প্রয়োজন আছে, সেটা দুটো কারণের জন্য, একটা বাষ্পমোচন করানোর জন্য এবং আরেকটি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করার জন্য, তেমনই গাছের কাণ্ডের ক্ষেত্রেও কিন্তু এরকমের ছিদ্রের দরকার আছে, আর যে ছিদ্রগুলো বলা হয় লেন্টিসেল। তার মানে এই লেন্টিসেলের মাধ্যমে ওই একই কাজ করে, বাষ্পমোচন করে এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট বা আদান প্রদান করে, ট্রান্সপোর্ট বলবো না, এক্সচেঞ্জ করে। তো যদিও স্টোমাটাল বাষ্পমোচনের পরিমাণটাই সবচেয়ে বেশি, প্রায় 90% জুড়ে স্টোমাটাল ট্রান্সপিরেশন বা স্টোমাটাল পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন হয়, লেন্টিসেল বাষ্পমোচনের পরিমাণ অনেক অনেক কম। ওকে, তবুও আমাদের বলতেই হবে। আর একটা কথা বলছি, হাইডাথোড, এটাও আমরা আগের একটা ভিডিওতে বলে দিয়েছি। কি বলছিলাম একটু মনে করে দেখো, আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তার যে ভাস্কুলার বান্ডিল এরকম যেমন চলছে, পাতা কিনারা অবধি এখানে পর্যন্ত গেল, এবং বাকি জায়গাগুলো তো সমস্ত ধরনের সেল টেল থাকে, ওগুলো রাখছি না। দেখা যায় যে শেষ পোর্শনগুলো, যেমন টমেটোর ক্ষেত্রে বলেছিলাম, বিভিন্ন ঘাসের ক্ষেত্রে বলেছিলাম, একদম শেষ পোর্শনটা ফাঁকা জায়গা থাকে। ফাঁকা মানে এখানে এপিডার্মিসটা যেমন আছে নর্মাল আছে, কিন্তু এখানে আর বাকি মানে ওই যে প্যালিসেড, স্পঞ্জি, প্যারেনকাইমার কথা বলছিলাম, সেগুলো আর নেই। এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, যেটাকে হাইডাথোড বলা হয়। কি হয়, গাছের এক্সেস জলটাকে ওখানে নিয়ে গিয়ে জমায়। এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে পত্ররন্ধ্র প্রায় নাই বললেই চলে। সেই জন্য এক্সেস ওয়াটারটাকে ট্রান্সপিরেশনের থ্রু দিয়ে বার করতে পারে না, সেই জন্য এখানে গিয়ে জলটাকে জমায়। এবার এখানে একটা ছিদ্র আছে, যখন জলটা সকালবেলার দিকে মানে সারা রাত থাকার পর সকালবেলা আর অনেকটা ঠান্ডা হয়ে যায়, তখন আস্তে আস্তে বিন্দু আকারে জলগুলো পড়তে থাকে। এই স্ট্রাকচারটার নাম হাইডাথোড, প্রসেসটার নাম গাটেশন বা নিঃস্রাবণ। আমরা আগেও বলেছি, এখনও বললাম, আবার ফিজিওলজিতে আবারও আসবে, গাটেশন বা নিঃস্রাবণ 2 নম্বরের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তাহলে স্ট্রাকচারটার নাম হলো হাইডাথোড, আর যে প্রসেসটা চলছে তার নাম গাটেশন। ওকে, আমরা এপিডার্মাল ক্যাভিটির কথা বলছিলাম, যে এপিডার্মিসে কী ধরনের ক্যাভিটি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর এপিডার্মাল আউটগ্রোথ রয়েছে, সেখানে আমরা খুব বেশি টাইম নেবো না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণ সব বিষয়গুলোই প্রায় আমরা পড়ে ফেলেছি আগের দিন। ট্রাইকোম আমরা পড়েছিলাম স্টিংিং সেল, আমরা পড়েছিলাম ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস পড়েছিলাম, একটু মনে করে দেখবে, আগের ভিডিওতে সব আছে। গ্ল্যান্ডস পড়েছিলাম, এই ধরনের যে জিনিসগুলো যেগুলো এপিডার্মিস থেকে বেরোয়। আমরা বলতে চাইছি যে এপিডার্মাল সেল, তার থেকে ধরো একটা হেয়ার বেরোলো, তা সেটা এপিডার্মাল হেয়ার, কখনো কখনো সেগুলোকে ট্রাইকোম বলছি। রুটের ক্ষেত্রে আমরা জানি রুট হেয়ার থাকে, যেগুলো দিয়ে ম্যাক্সিমাম পরিমাণে জল অ্যাবজর্ব হয়, শোষণ হয়। মূলরোম শুনেছি না, মূলরোম দিয়ে জল শোষণ হয়, তো সেগুলো তো সব এই এপিডার্মাল আউটগ্রোথ। তাহলে এই ধরনের যত রয়েছে, আবার সূর্য শিশির বা ড্রসেরা, পিচার প্ল্যান্ট, এরা রয়েছে, এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের কথা আগের দিন বলা হচ্ছিল, কাউরি নেকটার্সের কথা বলা হচ্ছিল, এগুলো সব ছিল এপিডার্মাল আউটগ্রোথ। তাহলে সেই যেগুলো স্পেশাল টিস্যুতে পড়েছি, স্পেশাল টিস্যুর যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা পড়েছিলাম জাস্ট আগের দিন, ঠিক আছে। সেখানে বিভিন্ন ধরনের আউটগ্রোথ মানে উপবৃদ্ধি এই এপিডার্মাল সেলগুলো থেকে দেখা যায়, সেগুলোকে আমরা এপিডার্মাল আউটগ্রোথের জায়গায় রাখছি। ওকে, এই টোটাল জিনিস দিয়ে অ্যাকচুয়ালি এপিডার্মাল সিস্টেম রয়েছে, মানে টিস্যু সিস্টেমের একটা ব্যাপার বুঝতেই পারছো, যেখানে সমস্ত রকমের এপিডার্মিসগুলো, মানে এপিডার্মিস তার নিজের সেল এবং সেলের আর যা 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 জিনিসপত্র আছে সেই সব কিছু নিয়ে আলটিমেট এপিডার্মাল টিস্যু সিস্টেম রয়েছে। খুব ভালো করে মাথায় রাখবে, পরবর্তীতে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং ভাস্কুলার টিস্যু সিস্টেম পাবো।
যারা হঠাৎ করে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের ভিডিও দিয়ে শুরু করবে, মানে নতুন এসছে চ্যানেলে, যে প্রথমেই গ্রাউন্ড টিস্যু সিস্টেমের ভিডিও পাচ্ছে, তারা অবশ্যই বাকি ব্যাপারগুলো বুঝতে পারবে না। সেই জন্য আমরা পরের দিন শুরু করার সময় আবারও এখানে যেমন 3টে আছে, এই 3টে ভাগ দেখিয়ে আমরা আবারও বলে দেওয়ার চেষ্টা করব যে এই পোর্শনটা আগে হয়ে গেছে, এই দুটো আমরা পড়বো। বা ভাস্কুলার বান্ডিল মানে ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ার সময় কিন্তু আমাদের এই ব্যাপারটা একবার নক করে দিতে হবে, না হলে হঠাৎ করে প্রথম ভিডিও দেখতে লাগলে কিন্তু সে বুঝতে পারবে না যে আমরা কি পড়ছি। ওকে, আশা করি এই টপিক নিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক শেয়ার তো করছোই, সাবস্ক্রাইব করবে, যদি নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে। জয়েন বাটন এসছে, ইচ্ছে করলে জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবে, প্লেলিস্ট ফলো করবে, কমিউনিটি ট্যাব ফলো করবে, এই সমস্ত কিছু জুড়ে কিন্তু অনেক কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।